আধারের ডাকে সমস্ত আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইনজুরিয়াস টু হেলথ। একটা রিসর্ট বুক করা ছিল শুধু এক বেলার জন্য। গন্তব্যে পৌঁছে ফ্রেশ হয়ে কিছুক্ষণ আড্ডা, জলযোগ ইত্যাদির পর ছাত্রছাত্রীদের ছোট ছোট দলে ভাগ করে কর্মসূচি বেঁধে দেওয়া হলো। শিক্ষক শিক্ষিকারাও কিছু কিছু দায়িত্ব নিলেন। স্থানীয় গ্রামবাসীদের অধিকাংশই বেতের ঝুড়ি, ধামা ইত্যাদি বানিয়ে দিন গুজরান করে। দারিদ্র্যের ছাপ সুস্পষ্ট সেখানে। বেশ কয়েকটা গ্রামে ঘুরে পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছিল ঋষি আর তিতাস। কি চমৎকার পরিবেশ, তাই না রে রিক? রিকের সেদিকে মন নেই। তিতাসকে কাছে পেয়ে এক টানে বুকের ওপর থেকে ওড়নাটা সরিয়ে কামিজের বোতামগুলো খুলতে থাকে। তিতাসের শরীরেও বিদ্যুতের শিহরণ খেলে যায়। রিকের সুপুরুষ চেহারাটা বরাবরই তাকে আকর্ষণ করে। সেও চায় রিকের সাথে ঘনিষ্ঠ হতে। তিতাস খোলামেলা সম্পর্কে বিশ্বাসী। রিকের ছোঁয়ায় তার সর্বাঙ্গ উত্তপ্ত হয়ে ওঠে। চোখের পাতা, ঠোঁট কামনার ভারে তীর তীর করে কাঁপছে। তিতাসের পরনের পোশাকগুলো দ্রুত হাতে খুলে দিয়ে ক্ষুধার্ত বাঘের মতন ঝাঁপিয়ে পড়ে রিক। এদিকে কখন যে সন্ধে ঘনিয়ে এসেছে তা খেয়াল ছিল না ওদের। হঠাৎ একটা হিস হিসে শব্দ শুনে চমকে উঠে দুজনে। হোগলার বনে এখন একটা গা ছমছমে পরিবেশের সৃষ্টি হয়েছে। তিতাস ভয়ে রিকের গা ঘেঁষে দাঁড়ায়। রিক আশ্বাস দিয়ে বলে, ভয় পাস না তিতাস, এক সেকেন্ড দাঁড়া। আমার কাছে কার্বলিক অ্যাসিড আছে। কিন্তু রিকের কথায় ভরসা পায় না তিতাস। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করতে গিয়ে থমকে যায় রিক। সুইচড অফ হয়ে গিয়েছে, অথচ কিছুক্ষণ আগে তো 50% চার্জ ছিল। রিক অবাক হয়ে যায়। ওদিকে তিতাস ওর নিজের মোবাইলটা মাকে দিয়ে এসেছে। রিমির মা একা মানুষ, কোনো প্রয়োজন পড়লে অন্তত রিককে ফোন করে জানাতে পারবেন। তিতাস সেই ব্যবস্থাই করে এসেছে। তবে তিতাসের ব্যাগে একটা পেন্সিল টর্চ সবসময় থাকে। সেটা সে বের করে জ্বালাতে সামান্য আলোকিত হলো জায়গাটা। কোথাও কোনো সাপখোপ দেখতে পেল না, অথচ আওয়াজটা সমানে হয়েই চলেছে। তিতাসের বুকটা ছ্যাঁত করে উঠল। চারপাশে আলকাদ্রার মতন অন্ধকার জমাট বেঁধে আছে। এদিকে রিকের কোনো সাড়া শব্দ না পেয়ে রিমি ওর নাম ধরে ডাকল। কিন্তু কোথায় রিক? পাশে তো নেই। টর্চের ব্যাটারিটাও তো ডাউন হয়ে গেছে ইতিমধ্যে। হঠাৎ হিস হিসে শব্দটা থেমে গিয়ে কচকচ করে কিছু চেবানোর শব্দ ভেসে আসছে। ভয়ে তিতাস চেঁচিয়ে ওঠে, রিক, 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 তুই কোথায়? কোথায় কোথায় তুই? রিক, রিক, রিক। প্রতিধ্বনিত হয়ে কথাগুলো নিজের কানেই ফিরে আসে, কিন্তু রিকের কোনো হদিশ পাওয়া যায় না। কয়েক হাত দূরে ঝোপের ভেতর কিছু একটা সশব্দে নড়ে চড়ে ওঠে। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর তিতাসের মনে হলো একটা লম্বাটে মিশমিশে কালো অবয়ব। পুরুষ নাকি মহিলা তা বোঝার উপায় নেই। উবু হয়ে বসে কি যেন খুঁটে খাচ্ছে। তার সাথে কাঁচা রক্তের সাথে একটা বিশ্রী মাংস পচা গন্ধ নাকে এসে লাগছে। তিতাসের গা গুলিয়ে ওঠে। অবয়বটা হিংস্র জ্বলন্ত চোখে তাকালো। ঠোঁটের কষে রক্ত লেগে, অগণিত ঝকঝকে তীক্ষ্ণ দাঁতের শাড়ি, হাঙরের মতন চোয়ালটা একবার খুলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে।
একটা পৈশাচিক গর্জন ভেসে আসে। তিতাস ভয়ে চিৎকার করতেও ভুলে গেছে। এক পা দু পা করে পিছোতে থাকে সে। অবয়বটা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, ওর দিকে এগিয়ে আসে। মাথা ঘুরে পড়ে যায় তিতাস। যখন জ্ঞান ফেরে তখন বেলা গড়িয়ে গেছে। সারা গায়ে অসহ্য যন্ত্রণা, তলপেটটা ভারী হয়ে আছে তার। অসহ্য ব্যথা করছে নিম্নাঙ্গে। প্রথমে কিছুই মনে করতে পারল না সে। তারপর ধীরে ধীরে গত রাতের কথা, এক্সকারশন কলেজের সহকর্মী, ছাত্রছাত্রী, ঋত্বিক মানে রিক, সব কথাই মনে পড়ে গেল। মায়ের মুখটা মনে করে ডুগরে কেঁদে ওঠে তিতাস। রিকের সাথে ফোনে মায়ের যোগাযোগ হয়েছে কিনা জানা নেই। গত সন্ধে থেকেই তো রিকের কোনো চিহ্ন নেই। রিক আদৌ বেঁচে আছে তো? মানসিক যন্ত্রণায় গলা বুজে আসে তিতাসের। রিককে ওর মনে ধরেছে। হঠাৎ একটা বিচিত্র শব্দে চমকে ওঠে তিতাস। এতক্ষণ ভাবনা চিন্তার মধ্যে সে খেয়ালই করেনি একটা বদ্ধ ঘরের স্যাঁতস্যাঁতে মেঝেতে শুয়ে আছে সে। জানালাবিহীন ঘরের অনেক উঁচুতে শুধু একটা ঘুলঘুলি রয়েছে। সামান্য আলো আসছে সেখান থেকে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। কে নিয়ে এলো এখানে? তবে কি রিক পথ হারিয়েছিল? ফিরে এসে ওকে অজ্ঞান অবস্থায় দেখে এখানে নিয়ে এসেছে। তিতাস উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তলপেটের নিচে অসহ্য ব্যথা চাগার দিয়ে উঠেছে। এর আগেও সে বহুবার সহবাস করেছে, কই কখনো তো এমন হয়নি। ফের ভাবনায় ডুবে যায় তিতাস। শব্দটা আবার ওর কানে আসে। ধপ ধপ করে কেউ পা ফেলে সিঁড়ি দিয়ে উঠে ঘরের দিকে আসছে। কোনো মানুষের পায়ের শব্দ কি এমন হতে পারে? অজানা আতঙ্কে আঁতকে ওঠে তিতাস। পায়ের আওয়াজটা দরজার কাছে এসে থমকে গেল। আগন্তুকের বীভৎস ভয়ঙ্কর চেহারাটা দেখে ভয়ে চোখ বুজে ফেলল তিতাস। কিন্তু পরক্ষণে পরিচিত কণ্ঠ শুনে চমকে তাকালো। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না তিতাস। রিক ওকে ঠেলা মেরে ডাকছে। তাহলে এতক্ষণ যা দেখেছে সব ভুল দেখেছে সে, নাকি ক্ষণিকের স্বপ্ন ছিল? ওদিকে রিক অস্থির হয়ে বলে, ইরে এইসব বিড়বিড় করছিস? তুই এখানে এলি কি করে? আমরা তোকে কত খুঁজেছি, কেউ বাড়ি যেতে পারিনি। শেষে থানায় ডায়েরি করার কথা বললেন প্রিন্সিপাল স্যার। হয়তো এতক্ষণে চলেও গেছেন। তিতাস রাতে যা যা ঘটেছে সবটাই খুলে বলে রিককে। এইসব যা তা বলছিস? এখানে সারা রাত একা থেকে তোর মাথা একদম গেছে। আমি আবার তোর সাথে কখন হোগলার বনে গেলাম? আমি তো কুটির শিল্প নিয়ে কথা বলছিলাম এক গ্রামবাসীর সাথে। তুই তো পাশেই দাঁড়িয়েছিলি। লোকটির সাথে কথাবার্তা বলার সময় পিছনে ফিরে দেখি তুই নেই। আবার সেই হোগলার বনে গেলাম। তারপর সন্ধে ঘনিয়ে এলো। তোর খোঁজ না পেয়ে অবশেষে রিসর্টে ফিরে এলাম। সবাই তখন বাড়ি ফেরার জন্য রেডি হচ্ছে। স্যার বিরক্ত হয়ে বললেন, এ কি, তিতাস কোথায়? বাস ছাড়ার যে সময় হয়ে গেল। একই অচেনা জায়গা। আরে তোমরা তো দুজনে মিলে একসাথে গ্রামের দিকে গিয়েছিলে। আমি নিরুপায় হয়ে সব কিছু জানালাম। শুনে ভয়ে দুশ্চিন্তায় সকলের মুখ শুকিয়ে গেল। স্যার বললেন, তিতাস নিশ্চয় পথ হারিয়ে ফেলেছে। আশেপাশের গ্রামে খুঁজে দেখার নির্দেশ দিলেন।
আমরা সবাই দুটো দলে ভাগ হয়ে গেলাম। সারা রাত খুঁজেও তোকে কোথাও পেলাম না। তারপর ভোর হয়ে গেল। আবার এধার ওধার খুঁজতে খুঁজতে নদীর ওপারে এই পুরনো প্রাসাদটা চোখে পড়ে গেল। ডিঙি ভাসিয়ে এখানে এলাম, তবে তোকে খুঁজে পেলাম। তিতাসের বুকে পরপর হাতুড়ির ঘা পড়ছে। তাই যদি হয় তাহলে হোগলার বনে রিক ভেবে কার সাথে সহবাস করেছে সে? অথচ তিতাসের স্পষ্ট মনে আছে ক্লান্ত হয়ে একটা গাছতলায় বসেছিল ওরা দুজনে। রিক লাল কালি দিয়ে তিতাসের হাতে নিজের নাম লিখেছিল। কথাটা মনে পড়তেই তিতাস হাতের তালুতে চোখ রাখল। কিন্তু হাত যে একদম পরিষ্কার, কোনো দাগ নেই সেখানে, লেখা মুছে যাওয়ার চিহ্নটুকুও নেই। তিতাসের চোখে আতঙ্ক ফুটে ওঠে। তাহলে কি অন্য কেউ রিকের রূপ ধরে এসেছিল? ওদিকে রিক ওকে দুহাতে জড়িয়ে ধরে বলে, চিন্তা করিস না তিতাস, যা হবার হয়ে গেছে। এখন চল, বাড়ি ফিরতে হবে তো। কাকিমাকে ফোন করেছিলাম গতকাল রাতে, নাইট স্টে করার কথা বলে ম্যানেজ করে নিয়েছি। তিতাস চমকে ওঠে। রিকের মোবাইল তো সুইচ অফ ছিল। তাহলে কি রিসোর্টে গিয়ে চার্জ দিয়ে কথা বলেছে? তিতাসকে চিন্তিত দেখে পরিস্থিতি স্বাভাবিক করতে রিক তিতাসকে জড়িয়ে ধরে কামার্ত গলায় বলে, তোর শরীরটা বড়ই সুন্দর, এমন একটা সুযোগ কি হাতছাড়া করা যায় রে? এই বলে রিক দ্রুত হাতে তিতাসের পোশাকগুলো খুলতে থাকে। উন্মুক্ত পেলব স্তর দলিত মথিত হতে থাকে রিকের পুরুষালী হাতের মুঠোয়। তিতাসের নরম ঠোঁট দুটোকে নিজের ঠোঁটের ভেতর নিয়ে রিক আদিম খেলায় মেতে ওঠে। চুম্বন করতে করতে একেবারে কোমরের নিচে নেমে আসে। তিতাসও ব্যথা বেদনা ভুলে রিককে পাবার আকাঙ্ক্ষায় দুই পা প্রসারিত করে শুয়ে থাকে। রিকের শরীর দ্রুত ওঠানামা করে তিতাসের প্রতিটা শীতকারের তালে তালে। পরম তৃপ্তিতে চোখ বুজে আসে তিতাসে। কিন্তু পর মুহূর্তে রিক হঠাৎ বেপরোয়া হয়ে ওঠে। আবার সেই মারাত্মক যন্ত্রণাটা অনুভব করে তিতাস। রিককে বাধা দিতে গিয়ে চোখ চলে যায় দেওয়ালের দিকে। আলো আধারিতে ঘরের দেওয়ালে তিতাসের নিজের ছায়াটুকুই পড়েছে, কিন্তু রিকের কোনো ছায়া নেই। বুকের রক্ত হিম হয়ে যায় তিতাসের। দ্রুত পোশাক হাতে উঠে দাঁড়ায়। তিতাসের এমন আচরণ দেখে রিকের রাগ হয়ে যায়। তিতাসের হাত ধরে ঝাঁঝি মেরে বলে, কি রে, কি হলো তোর? দিব্যি তো মজা নিচ্ছিলি, হঠাৎ এভাবে উঠে গেলি যে? আর তখন থেকে দেওয়ালের দিকে তাকিয়ে কি দেখছিস বলতো? কি আছে ওখানে? তুই সামনে বসে আছিস, আমাকে স্পর্শ করছিস, তোর তোর কথাবার্তাও স্পষ্ট শোনা যাচ্ছে, অথচ দেয়ালে তোর ছায়া পড়ছে না। কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? তাহলে কি? তাহলে আর কি, সত্যিই তোর মাথাটা খারাপ হয়ে গেছে। সবাই দুশ্চিন্তায় আছে। আমি একবার জানিয়ে আসি বরং যে তোকে খুঁজে পেয়েছি। তুই ততক্ষণে রেডি হয়ে নে। এই বলে রিক গটগট করে চলে যায়। তিতাস হাঁ করে তাকিয়ে থাকে। যদিও সে জানে রিক বরাবরই এমন খামখেয়ালি। এদিকে তলপেটের ব্যথাটা আরও বেড়ে গেছে, সাথে জনিতে একটা অস্বস্তিকর অনুভূতি। কি যেন একটা ঠেলে বেরিয়ে আসতে চাইছে ভেতর থেকে। কে যে ওকে গত রাতে এখানে নিয়ে এসেছে? কার সাথে সহবাস করেছে সে? এই অসহ্য পেটে ব্যথার কারণ কি? প্রশ্নগুলো মাথায় অনবরত ঘুরপাক খাচ্ছে তিতাসের। ওদিকে ঘণ্টাখানে কেটে যাবার পরেও
রিক এলো না। অধৈর্য হয়ে তিতাস ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। পুরনো দিনের কাঠের সিঁড়ি মচমচ করে আওয়াজ হচ্ছে। নিচে বিশাল বড় উঠোন চত্বর। উঁচু প্রাচীর ঘেরা বাগানের এক কোণে একটা জরাজীর্ণ আউট হাউস দেখতে পেল তিতাস। সেদিকে তাকিয়ে মনে হলো আউট হাউসের ভাঙা সার্সি দিয়ে কেউ ওকে হাতছানি দিয়ে ডাকছে। চেহারাটা স্পষ্ট নয়। তিতাসের চোখে গাছের ফাঁক গলে সূর্যের আলো এসে পড়েছে, তাই চেহারাটা স্পষ্ট দেখতে পাচ্ছে না সে। ভারী কৌতূহল হয় তার, আবার ভয়ও লাগে। কিন্তু নিয়তিকে খণ্ডাবে কে? তিতাসের পা দুটো আপনা থেকেই সেদিকে চলে যায়। আউট হাউসের সামনে এসে দাঁড়াতেই দরজাটা খুলে গেল। তিতাস ভিতরে ঢুকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। বাইরে ফুটফুটে দিনের আলো, অথচ ঘরের ভিতর ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে। কিন্তু যে ওকে ডেকেছে সে কোথায়? কিছু ভেবে না পেয়ে প্রশ্ন করল, কেউ কি আছেন ভিতরে? কেউ আছেন? কোনো উত্তর এলো না। শুধু দুটো চোখ ঝলসে উঠল ঘরের অন্ধকার কোণ থেকে। চমকে ওঠে তিতাস। কার চোখ ওটা? কেন ওকে এখানে ডেকে এনেছে? এমন সময় দরজাটাও হঠাৎ আপনা থেকেই বন্ধ হয়ে গেল। কান পেতে শোনে তিতাস, অতি চেনা নামে কেউ তাকে ডাকছে, তিতাস, তিতাস। ভয়ে গা ছমছম করে ওঠে তিতাসের। এই তিয়াসা নাম ধরে কে ডাকছে তাকে? দরজাটা বন্ধ হয়ে গেল কি করে? এসব ভাবনার সময় জ্বলন্ত চোখ দুটোর দিকে এগিয়ে এলো। ছুটে পালাতে গেল তিতাস, কিন্তু দরজাটা কিছুতেই খুঁজে পেল না। প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠল সে। কে 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 আপনি? আমাকে সাহায্য করুন, সাহায্য করুন। এ কাজ আমি করিনি। আমাকে দয়া করে ছেড়ে দিন। আমায় সাহায্য করুন। উত্তরে কেবল একটা নারকীয় গর্জন ভেসে আসে। আচমকা কেউ ঝাঁপিয়ে পড়ে তিতাসের ওপরে। নিজেকে ছাড়ানোর বৃথায় চেষ্টা করে তিতাস। সেই অদেখা অজানা শক্তির সাথে পেরে ওঠা দায়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয় সে। এরপর তিতাসের আর কোনো হদিশ পাওয়া যায়নি। ওকে ছাড়াই ফিরে গেল বাকিরা। সকলে শুকনো মুখে বাঁশের জানলা দিয়ে দূরে জঙ্গলের দিকে তাকিয়ে থাকে। ওই জঙ্গলই হয়তো গ্রাস করেছে তিতাসকে, অথচ ওরা খবর নিয়ে জেনেছে ওখানে হিংস্র পশুর তেমন কোনো উপদ্রব নেই। থাকলে বাসিন্দাদের কাছ থেকে জানা যেত তা। অথচ খুঁজেও তিতাসকে কেন পাওয়া গেল না সেটাই বিরাট রহস্য। তিতাস কি তাহলে অন্য কোথাও চলে গেছে? ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরাও মন খারাপ করে বসে আছে। তাদের অত্যন্ত প্রিয় শিক্ষিকা মিসিং। তাকে খুঁজতে ঘুটঘুটে অন্ধকারে জঙ্গলের গভীরে প্রবেশ করতেও পিছু পা হয়নি ওরা। তবু শেষে ব্যর্থ হয়েই ফিরে এসেছে। মুখ লুকিয়ে কাঁদছে তিতাসের সহকর্মী জিনিয়া। নিরুদ্দেশের খবরটা এখনো ওর মাকে জানানো হয়নি। একটা শেষ চেষ্টা করে দেখবে বলেছেন কলেজ কর্তৃপক্ষ। প্রত্যন্ত গ্রামের গহীন জঙ্গলে প্রশাসনিক সাহায্য তেমন পাওয়া যায়নি। শহরে ফিরে সোর্স লাগিয়ে নতুন করে অনুসন্ধান চালানো হবে। জিনিয়া ছলো ছলো চোখে বাইরে তাকিয়েছিল। এমন সময় দূরের জঙ্গল থেকে একটা ভয়ঙ্কর হুঙ্কার আর কান ফাটানো আর্তনাদ ভেসে এলো। চমকে উঠল জিনিয়া। মনে মনে বলল, কে অমন চিৎকার করছে? তিতাসের গলা না? আর ওটা কিসের ডাক? নির্ঘাত কোনো হিংস্র পশুর গলা। উত্তেজনায় সিট ছেড়ে উঠে পড়ে সে, কিন্তু অন্য কারো মধ্যে কোনো প্রতিক্রিয়াই দেখা গেল না। জিনিয়ার মনে হলো, ওরা কি তাহলে কিছু শুনতে পায়নি? বাসটা থামাতে বলুন স্যার।
জঙ্গল থেকে একটা মেয়ের চিৎকার ভেসে আসছে। মনে হচ্ছে তিতাসের গলা। ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। প্লিজ বাসটাকে থামান স্যার। কলেজ প্রধানকে বারবার অনুরোধ করছিল জেনিয়া, কিন্তু উনি কিছু বলার আগেই প্রফেসর নিলয় বাধা দিলেন। হ্যাঁ, আপনি ভুল ভাবছেন ম্যাডাম, ওটা শিয়ালের কান্না। আমরা তো জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজেছি, এমনকি আজকে সকালেও ঢু মেরে এসেছি। ম্যাডাম, তিতাস ওখানে নেই, অন্য কোথাও চলে গেছে হয়তো। জিনিয়ার মন মানে না। সে শুনেছে জঙ্গলের ওপারে নাকি আর কোনো রাস্তা নেই, নদী নালায় ভর্তি। সে তিতাসকে যথেষ্ট ভালো করেই চেনে। উগ্র স্বভাবের হলেও নিজের মাকে একলা ফেলে কোথাও চলে যাবার মতন মেয়ে নয় সে। খুব অসহায় লাগে জিনিয়ার। কয়েকজন ছাত্রছাত্রী যাও বা জিনিয়াকে সমর্থন করেছিল, স্যারের ধমক খেয়ে তারাও চুপ করে গেছে। প্রফেসর নিলয়ের ওপর ভারী রাগ হলো জিনিয়ার। চরিত্রের কোনো ঠিক ঠিকানা নেই, যখন খুশি যাকে তাকে শয্যা সঙ্গিনী করার তালে থাকে। কলেজের ছাত্রীদেরও ছাড়ে না। গতকাল রাতে সবাই যখন রিমিকে খুঁজতে ব্যস্ত, সেই সুযোগে নিলয় কলেজে লাইব্রেরিয়ান মিসেস শ্রুতিকে টেনে নিয়ে গিয়েছিল একটা বিশাল গাছের আড়ালে। দৃশ্যটা মনে পড়ে যায় জিনিয়ার। নিলয় শ্রুতির ব্লাউজের হুকগুলো খুলে অন্তর্বাসের সরু স্ট্র্যাপ দুটোকে নিচে নামিয়ে দেয়। তারপর শাড়িটাকে একদম হাঁটুর ওপরে তুলে দিয়ে ইতস্তত হাত বোলাতে থাকে। ইস, ওরা কি নির্লজ্জ বেহায়া! জিনিয়া যে ওদের দেখেছে কোনো হুঁশই ছিল না সেদিকে। নিলয় কোনো কিছুই বাদ রাখে না। শ্রুতির পেটিকোট ইত্যাদি খুলে দিয়ে শটান শুয়ে পড়ে। শ্রুতির উদ্ধত স্তন, শরীরের প্রতিটা খাঁজ ও ভাঁজে ঘোরাফেরা করে নিলয়ের অস্থির হাত। অশ্লীল হাসি হেসে শ্রুতি উঠে বসে নিলয়ের গায়ের ওপরে। তারপর ঘন ঘন নিঃশ্বাস আর চাপা শীতকারের শব্দ শোনা যায়। সেই চরিত্রহীন নিলয়ের মুখে একটা হারিয়ে যাওয়া মেয়েকে নিয়ে আলটপকা মন্তব্য মানায় না। এই প্রসঙ্গে শৈশবের বন্ধু অভিরূপের কথা মনে পড়ে গেল জিনিয়ার। সদ্য স্টেটাস থেকে এসেছে, সে একজন সফল বিজ্ঞানী। অভিরূপকে পছন্দ করে জিনিয়া। অভিরূপ জানিয়েছে শীঘ্রই বিয়ে করবে। বাসে বসে এসব ভাবতে ভাবতে হঠাৎ একটা কথা মনে হলো জিনিয়ার। নিলয়ের যা স্বভাব, সে নিজেই তিতাসকে রেপটেপ করে গভীর জঙ্গলে ফেলে আসেনি তো? হয়তো অজ্ঞান হয়ে গেছিল তিতাস। নিলয় ভেবেছে ও মরে গেছে। তারপর একটু আগে জ্ঞান ফিরে চেঁচিয়ে উঠেছে, আর নিলয় সেটা শুনে আসল ঘটনাটাকে চাপা দেবার জন্য সব জেনে শুনে তিতাসকে জঙ্গলে ফেলে চলে যেতে চাইছে। সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেবার মতো নয়। এই সময় রিক থাকলে খুব ভালো হতো। ও ঠিক যে কোনো উপায়ে বাস থামিয়ে তিতাসকে উদ্ধার করে নিয়ে আসতো। ভোর ভোর ফের তিতাসকে খুঁজতে গিয়ে হঠাৎ ওর কোনো আর্জেন্ট কাজ এসে গেছে, তাই সকাল সকাল রুটের বাস ধরে ওকে আগেই বেরিয়ে যেতে হয়েছে। এ কথাই মেসেজ করে জানিয়েছে সে। কথাগুলো ভেবে চরম আফসোস করে জিনিয়া। ওদিকে কতদিন কত সময় যে বয়ে গেছে তার কোনো হিসেব নেই। তিতাস এক ভয়ঙ্কর পিশাচের নজরবন্দি হয়ে আছে। প্রত্যহ সেই কাম পিশাচের বিকৃত পৈশাচিক যৌন ক্ষুধা মেটাতে হয় তাকে। সহ্য করে সে এখন ক্ষয়ে যেতে বসেছে। ঋতুস্রাবের সময়ও তার নিস্তার নেই। একদিন সেই শক্তিশালী কাম পিশাচের আসল রূপটা দেখার পর থেকে তিতাস বুঝে যায় তার আর নিস্তার নেই। তারপর থেকে প্রতিটা রাত নিদ্রাহীনতায় কেটেছে তার। দিনের বেলায় চোখ বুঝলে কাম পিশাচের চেহারায় চোখে ভাসে, আবার চোখ খুললে সে সামনে এসে দাঁড়ায়। সে বহুবার মরে যেতে চেয়েছে, কিন্তু কোনো এক মায়া বলে সে অপশক্তি তাকে বাঁচিয়ে রেখেছে তিলে তিলে, মারবে বলে। মা কেমন আছে, কিভাবে আছে জানা নেই তিতাসের। প্রিয় বান্ধবী জিনিয়ার কথা ভেবেও চোখে জল আসে তার, কিন্তু পালাবার সব পথ বন্ধ। দরজাটা আজও খুঁজে পায়নি সে। এদিকে এক্সকারশন থেকে ফিরে আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ প্রশাসনের সাহায্যে রীতিমতন অনুসন্ধান চালিয়েছে। ফরেস্টে আবার লোক পাঠানো হয়েছে,
কিন্তু তিতাসের কোনো সন্ধান মেলেনি। ফলে তিতাসের মায়ের সমস্ত দায়িত্ব জিনিয়াই নিয়েছে। তবে আজও আশা ছাড়েনি সে। তার ধারণা তিতাসকে ঠিক খুঁজে পাওয়া যাবেই। এ বাড়িতে আসার পর থেকে তিতাসের রুমে থাকার ব্যবস্থা হয়েছে তার। তিতাসের ঘরটা সে প্রতিদিন নিজে হাতে পরিষ্কার করে। একদিন বুক সেলফের বইগুলো সাজাতে সাজাতে একটা মোটা ডায়েরি মেঝেতে পড়ে যায়। সেটা তুলে নিয়ে দেখলো কভারের ওপর লেভেল ছাঁটা রয়েছে। তাতে ইংরাজিতে লেখা মেমোরেন্ডাম 2003। ডায়েরির ফার্স্ট পেজ পড়ে জিনিয়া অবাক হয়ে গেল। হিস্ট্রির হেড অব দ্য ডিপার্টমেন্টে তিতাস আজ থেকে 25 বছর আগে এই কলেজেরই ফাইনাল ইয়ারের ছাত্রী ছিল। জিনিয়া হালে নতুন এসেছে কলেজে, তাই অনেক কিছুই তার অজানা রয়ে গেছে। লাঞ্চের পর ডায়েরিটা নিয়ে ছাদে চলে যায় নিরিবিলিতে পড়বে বলে। তিতাসের জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত, লড়াই, সুখ দুঃখের মুহূর্ত, ওর বাবার অকাল প্রয়াণ, শৈশবের কিছু কথা, স্কুল জীবনের কথা এবং সবশেষে কলেজ জীবনের কিছু স্মৃতি লিপিবদ্ধ রয়েছে নোটবুকের পাতায় পাতায়। হঠাৎ পেজমার্ক দেওয়া একটা পাতা ওল্টাতেই নাম ধাম সহ দুটো ছবি পেয়ে চমকে উঠে জিনিয়া। দুটো ছেলে মেয়ের ছবি। ছবির মেয়েটি তার সম্পূর্ণ চেনা, কিন্তু ছবিতে ওই ছেলেটিকে ওর মুখটাও যেন কেমন চেনা চেনা লাগলো। পরের পাতায় চোখ রাখতেই জিনিয়ার মাথা ঘুরে যায়। কাঁপতে কাঁপতে ডায়েরিটা নিয়ে একতলায় নেমে আসে জিনিয়া। নোটবুকটা তার সুটকেসের ভেতরেই রেখে লক করে দেয় জিনিয়া, যাতে তিতাসের মায়ের চোখে না পড়ে। উনি হৃদরোগে আক্রান্ত, কন্ডিশন ভালো না। জিনিয়া তাই এক্সকারশন থেকে ফিরে তাকে বলেছে যে তিতাসকে ওর ডিপার্টমেন্ট থেকে শহরের বাইরে একটা হেরিটেজ সাইটে পাঠানো হয়েছে রিসার্চের ব্যাপারে। সাথে আরও কয়েকজন রয়েছে। আর্জেন্সি থাকায় সরাসরি এক্সকারশন থেকে চলে যেতে হয়েছে ওকে। কয়েকদিনের ট্রেনিং শেষ করে ফিরে আসবে। ততদিন জিনিয়াই তার কাছে থাকবে। ইতিমধ্যে অভিরূপের সাথে জিনিয়ার ঘনিষ্ঠতা বেড়েছে। তারা একে অপরকে ভালোবাসে, বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছে। তবে তার আগেই তিতাসকে উদ্ধার করা দরকার। নোটবুকে ওই ছবি দুটোর পিছনের পাতায় যা লেখা আছে তাই যদি হয়, তাহলে তিতাসকে উদ্ধার করা যে মোটেও সহজ কাজ হবে না। জিনিয়া তা ভালো করেই জানে, কিন্তু সত্যিই কি তিতাসকে সেখানেই পাওয়া যাবে? ডায়েরিটা পড়ে যে ধারণা তৈরি হয়েছে তার মনে তাতে ভুলও তো থাকতে পারে। হয়তো সম্পূর্ণ অন্য কোনো কারণে তিতাস নিখোঁজ হয়েছে বা নিজে থেকেই হারিয়ে গেছে। কিন্তু ও আদৌ বেঁচে আছে তো? নোটবুকে যে জায়গার বিবরণ দেওয়া আছে সেখানে পদে পদে বিপদ। তবু সে চেষ্টা করে দেখবেই। খুব শীঘ্রই সেখানে যাওয়ার প্রস্তুতি নেয় জিনিয়া। তবে অচেনা জায়গায় লোকবল থাকা প্রয়োজন। তাই ঠিক করেছে অভিরূপকে সঙ্গে নেবে। আপাতত দিন দুয়েকের ছুটি কাটানোর কথা বলে সেখানে রওনা দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে জিনিয়া। ওখানে গিয়ে অভিকে সবকিছু জানাবে। প্ল্যান মাফিক দুদিনের মাথায় লাঞ্চ সেরে রওনা দেয় অভিরূপ আর জিনিয়া। তিতাসের মাকে দেখাশোনার জন্য একজন লোক রাখা হয়েছে, তাই কোনো সমস্যা হলো না। অভিরূপের সাথে ওর অফিস ট্যুরে যাবার কথা বলে বেরিয়েছে। গন্তব্যে পৌঁছতে পৌঁছতে বিকেল গড়িয়ে গেল। দিনের বাকি সময়টুকু তাই রিসর্টেই কাটিয়ে দিল ওরা। ডিনার সেরে জিনিয়া রুমের ব্যালকনিতে এসে বসে। দূষণমুক্ত আকাশ, তাই তারাগুলো যেন আকারে বড় হয়ে অনেকটা কাছে এসেছে। উদাস দৃষ্টিতে সেদিকে তাকিয়ে চিন্তায় ডুবে যায় সে। গ্রাম্য পরিবেশ, তাই বর্ষায় বেশ ঠান্ডা পড়ে গেছে। এখনও সে ম্যারিড নয়, তাই দুজনের জন্য আলাদা আলাদা রুম নেওয়া হয়েছে। কিছুক্ষণ গ্রাম্য সৌন্দর্য উপভোগ করার পর পাশের রুমে অভিকে গুড নাইট জানাতে গিয়ে অবাক হলো জিনিয়া। দরজাটা আধ খোলা, কিন্তু অভি রুমে নেই। সিঁড়ি দিয়ে নিচে নেমে একটা দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়ে। রিসেপশন একদম ফাঁকা। এক কোণে দাঁড়িয়ে অভিরূপ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস সুচেতনার সাথে
হেসে হেসে কথা বলছে। লাস্যময়ী সুচেতনার চোখ মুখ যৌন আবেদনে পরিপূর্ণ। কথা বলতে বলতে অভিরূপ একটা লম্বা থাম এগিয়ে দিল সুচেতনার হাতে। সুচেতনা থ্যাঙ্কস দিতে গিয়ে অভিরূপের গায়ে ঢলে পড়ল। অভিরূপও যেন সুচেতনার গায়ে গা লাগিয়ে তার শরীরের স্পর্শটুকুই চাইছে। দৃশ্যটা দেখে জিনিয়ার মাথায় আগুন জ্বলে উঠল। দুজনে এতটাই বিভোর হয়ে আছে যে জিনিয়াকে তারা দেখতেই পায়নি। থামের আড়াল থেকে জিনিয়া দেখল সুচেতনার গ্রাউন্ড ফ্লোরের একটা রুমে ঢুকে ইশারায় অভিকে হাতছানি দিয়ে ডাকছে। অভিরূপ সেই রুমে চলে গেল। জিনিয়াও গুটি গুটি পায়ে এগিয়ে যায় সেদিকে। দরজা বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে, কোনো আইহোল নেই। জিনিয়া গার্ডেনে যেতে উদ্যত হলো পিছনের জানলাটা খোলা আছে ভেবে, কিন্তু জিনিয়া গার্ডেনে যাবার আগেই দরজাটা হঠাৎ অল্প একটু ফাঁক হয়ে খুলে যায়। বিস্মিত জিনিয়া উঁকি মেরে দেখে সম্পূর্ণ নগ্ন হয়ে বেডে শুয়ে আছে সুচেতনা। অভিরূপ তার ঘাড়, গলা, চিবুক, স্তন এবং নাভিতে চুম্বন করতে করতে তল পেটে নেমে এসেছে। ঘরের লাইটটা নিভে গেল। শরীরের ওঠানামার তালে তালে অশ্লীল ভাষা এবং সঙ্গমের বিচিত্র শব্দ জিনিয়ার কানে আসে, কিন্তু সব শব্দ ছাপিয়ে হঠাৎ একটা ঘর ঘরে নারকীয় আওয়াজ ভেসে এলো সুচেতনার রুম থেকে। চিৎকার থেমে গেছে, তার বদলে আতঙ্কে চিৎকার করে ওঠে, যেন কেউ তাকে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করছে। অভিরূপ কি তাহলে বিকৃত যৌন লালসায় মেতে উঠল? আর কিছু ভাবতে পারে না জিনিয়া। চোখের সামনে নিজের হবু স্বামীকে অন্য কোনো মেয়ের সঙ্গে এক বিছানায় দেখে কি মাথা ঠিক রাখা যায়? কিন্তু ঘেন্নায় মুখ ফিরিয়ে চলে যেতে গিয়েও থেমে যায় আরও একটা গগন বিদারী আর্তনাদ শুনে। অভিরূপের গলা। হঠাৎ রুমের দরজাটা হাট করে খুলে যায়। অভিরূপ ছিটকে রুমের বাইরে এসে পড়েছে। তার কপাল থেকে রক্ত ঝরছে, অথচ রুমের ভিতরে সুচেতনা তখনও পরিত্রাহী চিৎকার করছে। অথচ নারকীয় শব্দটা ক্রমাগত হয়েই চলেছে, নিজের পাশবিক যৌন ক্ষুধা নিবৃত্তি করছে এক নাগাড়ে। জিনিয়ার গা ছমছম করে ওঠে। এত চিৎকার চেঁচামেচি চলছে, তবু রিসর্টের কারো কোনো হুঁশ নেই। না, নাকি কেউ ইচ্ছে করেই আসছে না? অভি ওর সাথে এতদিন ধরে ভালোবাসা নাটক করে এসেছে ভাবতেই জিনিয়ার দু চোখ ভিজে যায়। হঠাৎ একটা চাপা ঘর ঘরের শব্দে চটকা ভাঙে জিনিয়ার। কেউ যেন ফিসফিস করে বলছে, পাপীরা কাল পাপের সাজা পাবে। ফ্যাস ফ্যাসে ভাঙা ভাঙা স্বর, তবু কেমন চেনা লাগে জিনিয়ার। অথচ কাউকে দেখতে পেল না। খানিক বাদে সব চুপচাপ শান্ত হয়ে গেল। নারকীয় শব্দটাও আর নেই। সুচেতনার চিৎকার থেমে গেছে। দরজাটা আগের মতোই অল্প একটু খোলা। একটা রক্তের ধারা গড়িয়ে আসছে ভিতর থেকে। সুচেতনার রক্তাক্ত অচৈতন্য দেহটা পড়ে আছে ঘরের মেঝেতে। আঁতকে ওঠে জিনিয়া। অন্যদিকে অভিরূপও পড়েছিল। লোকজন ডেকে সুচেতনাকে দেখতে বলে সে আর অভিরূপকে ধরে ধরে রুমে নিয়ে গেল জিনিয়া। সে যে অভিরূপের আসল চরিত্রটা ধরে ফেলেছে তা বুঝতে দিল না। যে কাজে এসেছে সেটা হাসিল করতে অভিরূপের সাহায্যের প্রয়োজন হবে, তাই ওর সাথে স্বাভাবিক আচরণ করে গেল জিনিয়া। অভিকে ওর আসল উদ্দেশ্যটা না জানিয়ে আগামীকাল সকালে ওকে নিয়ে ঘুরতে ঘুরতে জঙ্গলে চলে যাবে। তারপর সেখান থেকেই পাড়ি দেবে সেই দুর্গম স্থানে। তিতাসকে সে খুঁজে বের করবেই। জিনিয়া যখন এসব চিন্তায় মগ্ন, তখন অভিরূপ এসে দরজায় নক করে। জিনিয়া রেডি হয়েই ছিল। অভিকে রুমে আসার সুযোগ না দিয়ে নিজেই বাইরে বেরিয়ে গেল ব্যাগপত্র নিয়ে। অভির চোখে মুখে এখনো গত রাতের আতঙ্ক লেগে আছে, তবু তার মধ্যেও বারবার জিনিয়ার আপাদমস্তক নিরীক্ষা করছে। জিনিয়া যথেষ্ট সুন্দরী এবং আকর্ষণীয়। শরীরের খিদেটা চাগার দিচ্ছে আবার। ঘুরতে ঘুরতে অবশেষে
সেই গভীর জঙ্গলে এসে পৌঁছালো তারা। অভিরূপ এখানে এর আগে কখনো আসেন। সেই সুযোগটাকে কাজে লাগালো জেনিয়া। অভিরূপকে বলল, জানিস অভি, এই জঙ্গলের শেষ প্রান্তে একটা বিরাট বড় নদী আছে। সেটা পেরিয়ে ওপারে গেলেই একটা পুরনো প্রাসাদ পাবো। আমি ছবিতে দেখেছি, ওখানে নাকি অনেকেই অ্যাডভেঞ্চারে যায়। তুই তো অ্যাডভেঞ্চার ভালোবাসিস, চল ওখানেই যাই। সেই অদৃশ্য শক্তি আবার ফিসফিস করে বলে যায়, ওই যে ডিঙি বাঁধা আছে, পার হয়ে যা। শব্দের উৎস খুঁজে সেদিকে তাকাতে একটা ডিঙি চোখে পড়ে জেনিয়ার। এ কি, এটা তো এতক্ষণ ছিল না এখানে। আর সমস্ত শব্দ কথা সে কি একাই শুনতে পাচ্ছে? অভির কানে কিছুই যায়নি। জেনিয়ার মন বলে ওই শব্দটা আসলে একটা সংকেত, যা কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে ওকে। অতিলৌকিক কিছু যে ঘটে চলেছে সে বিষয়ে আর সন্দেহ নেই জেনিয়ার। এই অপার্থিব ঘর ঘরের শব্দটাই গতকাল বিকট গর্জন হয়ে বেরিয়েছিল সুচেতনার ঘর থেকে। সুচেতনা এখন হসপিটালে চিকিৎসাধীন, কিন্তু সুচেতনার ওপর এভাবে নির্যাতন করার কারণটা কি? অথচ সেই অপার্থিব শক্তি জিনিয়ার কোনো ক্ষতি করেনি, বরং তাকে পথ দেখাচ্ছে। এমন সময় অভির ডাকে সম্বিত ফিরে পেল জিনিয়া। অভিরূপ হতভম্ব হয়ে বলল, এদিকে একটা ডিঙি রয়েছে, অথচ এতক্ষণ সেটা আমাদের চোখেই পড়েনি। জিনিয়া কোনো উত্তর না দিয়ে ডিঙিতে গিয়ে বসে। অভিরূপ হাতে বৈঠা তুলে নেয়। ডিঙি যখন ওপারে গিয়ে ভেড়ে তখন দুপুর গড়িয়ে গেছে। বিকেলের আলো রয়েছে দেখে জিনিয়া কিছুটা নিশ্চিন্ত হয়, কিন্তু ডিঙি থেকে নেমে দাঁড়াতে কেউ ওর ওপর ঝাঁপিয়ে পড়ে। জিনিয়া হতচকিত হয়ে দেখে অভিরূপ তাকে পিছন থেকে জাপটে ধরেছে। জিনিয়া কিছু করার আগেই ওর টপটা খুলে ছুঁড়ে ফেলে দেয় অভিরূপ। এক ধাক্কায় মাটিতে ফেলে জিন্সটা খুলতে থাকে। জিনিয়া কোনো মতে উঠে পালাতে যায়। অভিরূপ ওর একটা পা টেনে ধরে। মাটিতে হুমড়ি খেয়ে পড়ে জিনিয়া। অভিরূপ এবার তার হাত দুটো পিছিয়ে মোড়া করে বেঁধে ফেলে। ব্যাগে রাখা ড্রিঙ্কের বোতল গলায় ঢেলে নেশাগ্রস্ত হয়ে হাসতে হাসতে বলে, চেঁচিও না বেবি, এখানে কেউ তোমার চিৎকার শুনতে আসবে না। তোমায় একটু আদর করে ওই জলে ভাসিয়ে দেবো সোনা। তুমি ভাসতে ভাসতে একেবারে স্বর্গের নন্দনকাননে পৌঁছে যাবে। এমন সময় সে বিকট নারকীয় হুঙ্কারটা শুনতে পায় জিনিয়া। সন্ধ্যের আবঝা আলোয় এবার তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। একটা ভয়ঙ্কর বিভীষিকা জ্বলন্ত দৃষ্টিতে অভিরূপের পিছনে এসে দাঁড়িয়েছে। কি সাংঘাতিক বিভৎস চেহারা, যার বর্ণনা ভাষায় দেওয়া সম্ভব নয়। একবার দেখলেই বুকের রক্ত হিম হয়ে যায়। অভিরূপ নিজেও এবার শব্দটা টের পেয়েছে, কিন্তু পালাবার আগেই সেই ছায়ামূর্তিটা ওর গলার টুটি টিপে ধরে শরীরটাকে শূন্যে ছুঁড়ে দেয়। তারপর জিনিয়ার বাঁধন খুলে মুক্ত করে তাকে। সেই মুহূর্তে ওই ছায়া শরীরের মুখটার সামনে থেকে দেখে স্তব্ধ হয়ে যায় জিনিয়া। ছায়ামূর্তিটা তার দিকে সস্নেহে তাকিয়ে আছে। জিনিয়া আস্তে আস্তে উঠে দাঁড়ায়। ঋত্বিক, তুই কি করে এমন দোষে কি করে হলো তোর? জিনিয়ার কথায় রিকে সেই অপার্থিব মুখে একটা অপার্থিব যন্ত্রণার অভিব্যক্তি ফুটে ওঠে। হঠাৎ জিনিয়ার চোখ চলে যায় আকাশের দিকে। অভিরূপের শরীরটা অনেক উঁচুতে উঠে একটা ছোট্ট বিন্দুর মতন হয়ে গেছে। জিনিয়া ভয়ে চোখ বুজে ফেলে। সে জানে এবার কি হতে চলেছে। হ্যাঁ, মাত্র কয়েক সেকেন্ড। তারপরে একটা হাড় কাঁপানো আর্তনাদ করে অভিরূপের দেহটা এসে আছড়ে পড়ে জিনিয়ার পায়ের কাছে। রক্তে ভেসে গেল চারপাশ। হাড়গোড় ভেঙে চুরমার হয়ে পড়ে থাকে অভিরূপের ক্ষত বিক্ষত শরীরটা। মরে যাওয়ার মুহূর্তে জিনিয়ার পায়ে মাথা টেকিয়ে সে ক্ষমা প্রার্থনা করে চলে গেছে। তারপর মুখ দিয়ে রক্ত উঠেছে। হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেছে চিরদিনের মতো। প্রাসাদের সেই বদ্ধভূমিতে দাঁড়িয়ে জিনিয়া কাঁদছে তার প্রিয় বন্ধু রিককে দেখে। রিক শুধু তার সহকর্মী ছিল না, সে তার খুব ভালো বন্ধু ছিল।
এবং শুভাকাঙ্ক্ষীও। কলেজে নতুন জয়েন করার পর থেকেই রিক ও তিতাসের সাথে জিনিয়ার অন্তরঙ্গতা হয়। সেই যেদিন তিতাস হারিয়ে গেল, পরের দিন সকালে রিক চলে গেছিল আর্জেন্ট কাজ নিয়ে। তারপর থেকে আর দেখা হয়নি রিকের সাথে। সেই উচ্ছল প্রাণবন্ত রিকের সাথে কি ঘটে গেছে, আচমকা একটা কথা মনে পড়ে যায় তার। ডায়েরিতে সে কার ছবি দেখেছিল তিতাসের সাথে? তবে কি হঠাৎ ক্ষীণ কণ্ঠে একটা কান্নার শব্দে চমক ভাঙে জিনিয়ার। রিক উধাও হয়ে গেছে। কোনো মেয়ে একটানা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। কে কাঁদছে অমন করে? ভালো করে কান পেতে শোনে জিনিয়া। রিকের ছায়া শরীর এখন আর সেখানে নেই, কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে তাকে একা রেখে। হঠাৎ সেই নারকীয় ঘর ঘরের শব্দটা টের পায় জিনিয়া। কান্নার বেগ আরো বেড়ে যায়। শেষে তা পরিণত হয় বুক ফাটা আর্তনাদে। খুব চেনা গলা। এক্সকারশন থেকে ফেরার পথে বাসে বসে এই চিৎকারটাই শুনেছিল সে। তিতাস! হ্যাঁ, এ তো তিতাসেরই আর্তনাদ। কান্নার শব্দ লক্ষ্য করে জিনিয়া আউট হাউসের সামনে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। ভিতরে ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না জিনিয়া। কিন্তু মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করার পর যে দৃশ্যটা চোখে পড়ল, তাতে মনে হলো হৃৎপিণ্ডটা বুঝি লাফিয়ে এখনই গলার কাছে চলে আসবে। তিতাসের কঙ্কালসার ছোট্ট হয়ে যাওয়া নগ্ন দেহের ওপর চেপে বসে আছে রিক। তার বিশাল দানবীয় চেহারাটা নিয়ে পৈশাচিক উল্লাসে যৌন ক্ষুধা মিটিয়ে চলেছে। জিনিয়া লজ্জায় দুহাতে চোখ ঢেকে ফেলে। তারপর নিজেকে সামলে ছুটে গেল তিতাসকে বাঁচাতে। কিন্তু তাদের মাঝে হঠাৎ একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেল, যাকে বল অনুভব করা যায় কিন্তু দেখা যায় না। সেই দেওয়াল ভাঙার ক্ষমতা নেই জিনিয়া। অসহায়ের মতো বিলাপ করতে থাকে সে। তিতাসকে ছেড়ে দে ঋষি, তুই তোকে ভালোবাসতিস, তাহলে কেন এমন অত্যাচার করছিস? ও যে মরে যাবে। কিন্তু দেওয়ালের ওপার থেকে সেই নারকীয় গর্জন ছাড়া আর কোনো উত্তর আসে না। নোটবুকে রিক আর তিতাসের ছবির নিচে কিছু কথা খাপছাড়াভাবে লেখা ছিল। ঋত্বিক, তিতাস, পিয়ালি, মাদলা, কাঠের সাঁকো, মুন রিসর্ট, রিভার সাইড টেন্ট, গ্রামের শেষ প্রান্ত, জঙ্গল, নাম না জানা নদী, ডিঙি নৌকা, পুরনো প্রাসাদ, আউট হাউসের দরজা। সেই সূত্রগুলোকে পরপর সাজিয়ে সে আজ সেখানে ছুটে এসেছে তার প্রাণের সখী তিতাসকে বাঁচাতে। ডায়েরি পড়ে তার বদ্ধমূল ধারণা হয়েছিল কোনো বিশেষ কারণে তিতাস এক্সকারশন থেকে পালিয়ে আবার সেই প্রাসাদে এসেছে। কিন্তু এখন সে নিশ্চিত তিতাস স্বেচ্ছায় নয়, ঋত্বিকের অতৃপ্ত আত্মাই তাকে এখানে টেনে এনেছে। প্রথমে ডায়েরিতে থাকা ছবির নিচে ঋত্বিক নামটা দেখে চমকে উঠলেও সে পরে ভেবেছিল ওটা স্রেফ চোখের ভুল। ছবির ছেলেটা বুঝি অন্য কোনো রিক বা ঋত্বিক। তাই বাকি সূত্রগুলো ধরে সে এই প্রাসাদে এসেছে। কিন্তু এখন তার কোনো সন্দেহ নেই। এমন সময় জিনিয়াকে চমকে দিয়ে সেই অদৃশ্য দেওয়ালটা সরে যায়। রক্তাক্ত শীর্ণকায় তিতাসকে মৃতপ্রায় অবস্থায় দেখে জিনিয়ার পায়ের তলার মাটি দুলে ওঠে। চোখের সামনে গোটা ঘরটা বন বন করে ঘুরতে থাকে। ওদিকে তিতাসের চোখের জ্যোতি ক্ষীণ হয়ে এসেছে। অবাক হয়ে তাকিয়ে থাকে জিনিয়ার মুখের দিকে। সবকিছু আবঝা অস্পষ্ট লাগছে। ধুঁকতে ধুঁকতে তিতাস ফের প্রশ্ন করে, কে ওখানে? ওখানে কে? কে 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 ওখানে? কে? তারপর হঠাৎ যেন পালাবার রাস্তা খুঁজে পায় তিতাস। উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা তার নেই। ঘষ্টাতে ঘষ্টাতে দরজার কাছে গিয়ে বদ্ধ উন্মাদের মতো হেসে ওঠে। ওই তো দরজা খোলা, দরজা খোলা, দরজা খোলা, দরজা খোলা। আমি বেরিয়ে যাব, আমি এক্ষুনি বেরিয়ে যাব, বেরিয়ে যাব, আমি বেরোবো, আমি বেরোবো, আমি বেরোবো। কিন্তু কিছু পরেই তিতাসের গলা বুঝে আসে। আর কোনো সাড়া পাওয়া গেল না। ঋত্বিকের ছায়া শরীরটা হঠাৎ কোত্থেকে এসে তিতাসের মুখের ওপর ঝুঁকে পড়েছে। জিনিয়া ছুটে আসে,
তিতাসের অচেতন দেহটা আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, নিজের ভালোবাসার মানুষটার উপর কিসে এত আক্রোশ তোর ঋত্বিক? ও তোর কি ক্ষতি করেছে বল রিক? আচমকা সব চুপচাপ শান্ত হয়ে যায়। নারকীয় শব্দের বদলে বহুদিনের অব্যক্ত কোনো পার্থিব যন্ত্রণার কথা পরপার থেকে ভেসে আসে। ঋত্বিককে আর ধারে কাছে দেখা যায় না। অতিপ্রাকৃত সত্তার কণ্ঠে এক চরম লজ্জার কাহিনী শুনে লজ্জায় ঘেন্নায় মাটিতে মিশে গেল জিনিয়া। আজ থেকে 25 বছর আগের কথা, আমি আর তিতাস এই কলেজে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিলাম। এবারেও কলেজ থেকে এক্সকারশনে এসেছিলাম পিয়ালি আর মাতলার সংযোগস্থলে। রাতে রিসর্টের পাশেই একটা নদীর ধারে টেন্ট বানিয়ে আমাদের ক্যাম্প ফায়ার হলো। নাইট স্টে করার প্ল্যান ছিল সেবার, তাই খুব আনন্দেই কেটে গেল দিনটা। আমি তিতাসকে খুব ভালোবাসতাম, কিন্তু ও যে আমার সাথে ভালোবাসার নাটক করছে তা প্রথমে বুঝিনি। ও শৃঙ্খল ও বেপরোয়া স্বভাবের মেয়ে হলেও ভেবেছিলাম আমার ভালোবাসা পেয়ে ও ঠিক শুধরে যাবে, কিন্তু ভুল ভেবেছিলাম। ওর চরিত্র যে এতটা কলঙ্কিত দূষিত তা ভাবতেও পারিনি। ও বহুগামিনী, সেটা যখন বুঝলাম ততদিনে অনেক দেরি হয়ে গেছে। পিকনিকের দিন ও পাড়ের জঙ্গলে আমাদের মধ্যে প্রথম ঘনিষ্ঠতা হয়। তখন আমি ওর দ্বিচারিতার কথা জানতাম না। আমি ভালোবেসে ওকে তিয়াশা নামে ডাকতাম। প্রথম ঘনিষ্ঠতার সময় আমি টের পেয়েছিলাম তিতাসের আচরণ ঠিক স্বাভাবিক নয়। ওর যৌন ক্ষুধা প্রবল, সীমাহীন, যা মেটানোর সাধ্য আমার ছিল না। তবু চেষ্টা করেছিলাম ওকে সুখ দিতে, বিয়েও করতে চেয়েছিলাম। তিতাসের এক বান্ধবী আমাকে সাবধান করে বলেছিল তিতাস একটা নষ্ট মেয়ে, আমি যেন ওকে ভুলে যাই। ক্যাম্প ফায়ারের রাতে জলজ্যান্ত প্রমাণ পেলাম। শীতের রাত, তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়েছিলাম সকলে। মোট 4টে টেন্ট ছিল, একটাই আমরা ছেলেরা, একটাই মেয়েরা। বাকি 2টো বরাদ্দ ছিল শিক্ষক শিক্ষিকাদের জন্যে। তিতাসের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। এক সময় অতীতের সেই করুণ অথচ ভয়ানক কাহিনী শুনতে শুনতে জিনিয়ার ঘোর লেগে যায়। ঘটনার বাকি দৃশ্যগুলো ধীরে ধীরে তার চোখের সামনে ফুটে ওঠে। টেন্টে ঘুমিয়ে পড়ার পর মাঝরাতে হঠাৎ কিছু অদ্ভুত শব্দ আর চাপা কথাবার্তা কানে আসে আমার। ব্ল্যাঙ্কেটের আড়াল থেকে একটা জঘন্য দৃশ্য চোখে পড়ে যায়। কৌশিক আর সুমনের মাঝখানে সম্পূর্ণ নগ্ন হয়ে শুয়ে আছে তিতাস। ওর আপাদমস্তক চুম্বন করছে আমার খুব কাছের বন্ধু অর্পণ। তারপর শুরু হলো উত্তাম যৌনতা। পাশ থেকে সুমন আর কৌশিকও যোগ দিল সেই নোংরা খেলায়। কখনো পালা করে, কখনো একসাথে, কখনো দুজনে। আমি যে পাশে শুয়ে আছি সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই কারোর। অশ্লীল গালিগালাজ, বিচিত্র সঙ্গম আর চিৎকারের শব্দে কান পাতা দায় হলো। রিক যখন মনে মনে তিতাসের সাথে সব সম্পর্ক ছিন্ন করার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই হঠাৎ বিষম লেগে কাশি এসে গেল। কাশির শব্দ শুনে সুমন অশ্রাব্য গালিগালাজ শুরু করে আমাকে। মালটা জেগে আছে নাকি রে? শুয়ে শুয়ে প্রেমিকার লীলা খেলা দেখছে বুঝি? তাই তো রে শালা,
তারপর অর্পণকে সরিয়ে দিয়ে তিতাসের ওপর ঝাঁপিয়ে পড়ে কৌশিক। অর্পণ তার গা থেকে ব্ল্যাঙ্কেটটা ফেলে দিয়ে বলে, আরে ও কোন উপোস রয়েছে বেচারা। এই তিতাস, আমরা তো সব চেটে পুটে খেলাম, একটু আধটু প্রসাদ তো রাখতে পারতিস তোর জানে মনের জন্যে। তিতাস হঠাৎ উঠে এসে জোর করে রিকের তলপেটের নিচে হাত রেখে বলে, দোষ, ও তো একটা কাপুরুষ, দম নেই একটুকো, একটুতেই হাঁপিয়ে ওঠে। আমার বাবু পোষাবে না ওকে দিয়ে। আমি আর সহ্য করতে পারলাম না। আমি ঠাস ঠাস করে তিতাসের গালে চড় মারলাম। ব্যথায় কোকিয়ে ওঠে তিতাস। সুমন, কৌশিক, অর্পণ সকলে মিলে আমার বুকে পেটে লাথি মারতে থাকে। কিন্তু পাশের টেন্ট থেকে মেয়েদের আওয়াজ পেয়ে তখনকার মতন আমাকে ছেড়ে দেয় ওরা। অসহ্য যন্ত্রণায় জ্ঞান হারাই আমি। খুব ভোরে আমার জ্ঞান ফিরে আসে। টের পাই হাত পা মুখ বাঁধা অবস্থায় আমি পড়ে আছি একটা বিশাল প্রাসাদের উঠোনে। সেখানে গর্ত খুঁড়ে আমাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এতগুলো বছর পর রিকের আত্মা কালের নিয়মে জেগে উঠেছে আবার। চেহারা বদলে কলেজের লেকচারার হিসাবে জয়েন করেছে ঋত্বিক নামে। তিতাস প্রথম দিন ঋত্বিক নামটা শুনে চমকে উঠেছিল, কিন্তু চিনতে পারেনি ওকে। এক্সকারশনে বিকেলে রিকের আত্মা তিতাসের সাথে প্রেমের অভিনয় করে জঙ্গলে নিয়ে যায়। হঠাৎ একটা ভয়ঙ্কর চেহারা দেখে অজ্ঞান হয়ে যায় তিতাস। ওর অচেতন শরীরটাকে তুলে রিক প্রাসাদে নিয়ে আসে। তারপর আউট হাউসে ডেকে এনে নিজের আসল রূপ প্রকাশ করে। ওই ব্যভিচারিণীর প্রবল যৌন লালসায় 25 বছর আগে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল ঋত্বিককে। তার প্রতিশোধ নিতেই প্রতি রাতে এমনকি দিনেও নির্মম পৈশাচিক উল্লাসে ধর্ষণ করতে থাকে তিতাসকে। অভিরূপ সেদিন টাকা খাইয়ে সুচেতনার শরীরটা কিনে নিয়েছিল। জিনিয়া যে ওর বাগদত্তা সেটা জেনেও সুচেতনা টাকার লোভে রাজি হয়ে যায়। রিক তার সুচেতনার ওপর একইভাবে প্রতিশোধ নিয়েছে। জিনিয়া জানে অভিরূপ ও সম্মানহানি করে ওকে হত্যা করতে চেয়েছিল, তাই রিক ওকেও খতম করে দিয়েছে। রিকের কথা ভেবে চোখে জল এসে যায় জিনিয়ার। এমন সময় আউট হাউসের গুমঘর থেকে গগন বিদারী আর্তনাদ ভেসে আসে। মাটি দু ফাঁক হয়ে পাশাপাশি 3টে চিতাকুণ্ড জ্বলতে দেখা যায়। লেলিহান অগ্নিশিখায় 3টে নাম অন্ধকারে জল করে, অর্পণ, কৌশিক, সুমন। ওদেরও ধরে এনে আটকে রেখেছে রিকের অতৃপ্ত আত্মা। আগুনের পটপট শব্দে দেহগুলো জীবন্ত দগ্ধ হতে থাকে। চোখের সামনে সেই ভয়াবহ দৃশ্য দেখে স্তব্ধ পাথর হয়ে যায় জিনিয়া। রিক বলেছিল পাপীরা কাল পাপের শাস্তি পাবে। সে তার কথা রেখেছে। অভিরূপ, অর্পণ, কৌশিক, সুমন সবাই পাপের শাস্তি পেয়েছে একে একে। সবচেয়ে বড় পাপ তো আমি করেছি রে জিনিয়া, আমি করেছি। তিতাসের ক্ষীণ অথচ দৃঢ় কণ্ঠে সম্বিত ফিরে পায় জিনিয়া। কিন্তু কিছু বোঝার আগেই তার চোখের পলকে দরজার কোণে রাখা নাইফ স্ট্যান্ড থেকে একটা ইস্পাতের ধারালো ছোঁড়া নিয়ে আমূল বিধিয়ে দেয় নিজের বুকে। ফিনকি দিয়ে তাজা রক্ত ছিটকে পড়ে এখানে সেখানে। জিনিয়া ফের মাথা ঘুরে পড়ে যায়। মাঝরাতে নিশাচরের কর্কশ ডাকে ঘুমটা ভেঙে যায়নি জিনিয়ার। অন্ধকারে বিছানায় শুয়ে আছে দেখে ধড়মড়িয়ে ওঠে। এ তো তিতাসের ঘর, কিন্তু এতক্ষণ ধরে সে যা দেখেছে সবটাই কি তাহলে দুঃস্বপ্ন ছিল? জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে ঘরে।
হঠাৎ নিজের ট্রলি ব্যাগের পাশে রাখা তিতাসের ব্যাকপ্যাকটা দেখে চমকে উঠেছে। না, কোনো স্বপ্ন সে দেখেনি, সে যা দেখেছে সত্যি। রিকের আত্মাই ওকে নিরাপদে তিতাসের মায়ের বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। এমন সময় ঘরের ভিতর দুটো ছায়ামূর্তির আবির্ভাব ঘটে, ঋত্বিক ও তিতাসের। পাশাপাশি হাত ধরে দাঁড়িয়ে আছে, মুখে এক অপার্থিব হাসি নিয়ে। জেনিয়ার মনে পড়ে গেল তিতাসের বলা শেষ কথাটা। আমি তোর কাছে আসছি, আমি তোর কাছে আসছি রে, আমি তোর কাছে আসছি। এবার ওদের বিদায় নেবার পালা। ধীরে ধীরে অন্ধকার কোণে মিলিয়ে গেল ওরা। ওপার থেকে ভেসে এলো তাদের অদৃশ্য কণ্ঠস্বর। ভালো থাকিস জিনিয়া,